সাগররুনি হত্যা মামলার দায়িত্ব থেকে র্যাবকে সরালেন হাইকোর্ট। তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ। 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। আমি মনে হচ্ছে আর বিচার চাই, যারা এই কাজ করতে ফাঁসি চাই আমি। রাজধানীর যাত্রাবাড়িতে যুবককে এলো পাতারি কুপিয়ে হত্যা। পূর্বশত্রুতার জেরে এমন নৃশংসতা দাবি পরিবারের। দোষীদের ধরতে মাঠে সেনাবাহিনী। প্রবাসের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রণক্ষেত্র। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। সোমবার দুপুরে এ ঘটনার পর বিকেলে বয়সসীমা পর্যালোচনায় কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। আমাদের উপরে পুলিশ হামলা করছে, লাঠিচার্জ করছে। আমরা তো ন্যায় দাবির জন্য আসছি, অন্যায় কোনো কিছুর জন্য আসি নাই। ৩৫-এর আন্দোলন। এর আগে দাবি আদায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরতে চান না তারা। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে সময় লাগে 28 বছর কি 29 বছর। সেই ছেলেটা 2 বছরের মধ্যে কিভাবে সে একটা সরকারি চাকরি ম্যানেজ করবে? বিভিন্ন সময়ে আমাদের 2 মাস 5 মাস 8 মাসের জন্য সার্কুলারগুলো একেবারে বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের উপদেষ্টা ছিলেন। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরির বয়সসীমা 35 প্রত্যাশীরা। মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিটির সঙ্গে বৈঠক করবেন তারা। যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে। আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব, কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে। আমরা পরবর্তী আমাদের আন্দোলনস্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন। এদিকে নতুন পরিচালক নিয়োগ সহ 18 দফা দাবিতে কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসের পর সড়ক অবরোধ প্রত্যাহার করলেও মঙ্গলবার সকালের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি রোধ, নতুন পরিচালক নিয়োগ সহ 18 দফা দাবিতে সোমবার দিনভর বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের কয়েকশো শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, 1 মাস ধরে বিভিন্ন মহলে যোগাযোগ করলেও প্রশাসনের ভ্রুক্ষেপ না থাকায় সাভারের ক্যাম্পাস ছেড়ে শেষ পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা। 28 দিন হতে চললো, এখনো পর্যন্ত কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের হলগুলো যাতে স্টুডেন্টদের আমাদের জন্য খুলে দেওয়া হয়। ক্যাম্পাসে যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির সাথে তারা জড়িত ছিল। সকালে শান্তিপূর্ণ মানববন্ধন করলেও দুপুরের পর পান্থপথ থেকে কারওয়ান বাজার মুখী রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে মঙ্গলবার বেলা 10টায় বিটিএমের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালে শুরুতে আপত্তি জানালেও পরে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা। উনি বলেছেন যে আগামীকাল সকাল 10টায় ওনার যে গুলশান অফিস আছেন, ওই গুলশান অফিসে আসলে দেখা করার জন্য। এদিকে টানা কয়েক ঘন্টার রাস্তা অবরোধে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত অনেকেই। অফিস শেষ করে বাসায় যাবো, কিন্তু রিক্সা টিক্সা বন্ধ, এর লেগে আমার হেঁটেই বাসায় যেতে হবে। এদের দাবি দেওয়ার জন্য এরা স্টে করছে ওখানে, যার জন্য এখান থেকে কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিচ্ছে।
দাবি মেনে দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য মঙ্গলবারও বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানায় চলমান সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছে মালিকপক্ষ। তাদের দাবি, নিরাপত্তাহীনতায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অনেক ক্রেতা নিচ্ছেন মুখ ফিরিয়ে। এ পরিস্থিতিতে আবারও শিল্প এলাকায় সরকারের বিশেষ নজর চাইল বিজিএমইএ। সোমবারও আশুলিয়ায় কাজ না করলে বেতন পাবে না শ্রম আইনের 13-1 ধারায় বন্ধ ছিল 12টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। আর নিরাপত্তার শঙ্কায় সবেতনে বন্ধ কারখানার সংখ্যা 19টি। আমরা সরকারকেও বলেছি, আর্মিকেও বলেছি যাতে মালিক পক্ষের সাথে কথা বলে। দফায় দফায় সরকারি বেসরকারি পর্যায়ে বৈঠক, দাবি মানতে শ্রমিক মালিক আর রাষ্ট্রের যৌথ বিবৃতি আশ্বাসের পরও কেন শান্ত হচ্ছে না দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প? 1 মাসের বেশি সময়েও যখন মেলেনি এসব প্রশ্নের উত্তর, তখন সোমবার দুপুরে আবারও রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এসে শিল্প মালিকরা জানালেন পোশাক কারখানায় নিরাপত্তাহীনতার কথা। আমরা 17 to 18% পে করতেছি হচ্ছে স্যালারি, ওয়েজ, ওভারটাইম এগুলাতে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপদ কর্মপরিবেশ চাই এবং এটা দায়িত্ব রাষ্ট্রের। অতীতে যেভাবে দেখে এসেছি এই ধরনের সিচুয়েশন, আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া, এটাকে তারা যেভাবে কন্টিনিউ করেছে, এটা আমরা either it's not being quick enough or it's not being strong enough. চলমান পরিস্থিতির ব্যাখ্যায় তারা জানান, এক কারখানা অসন্তোষে আক্রান্ত হলে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। জানমাল রক্ষায় নিরুপায় অবস্থায় প্রশাসনের সহায়তা চাইলেও তা মেলে না সময় মতো। এমন উদ্বেগে অনেক ক্রেতাই নিচ্ছেন মুখ ফিরিয়ে। আমাকে বাইর বলছে, you have done every week problem, close the factory, close our order, no need. আমরা কিন্তু ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি 11টার সময়। আমার এখানে আর্মি আসছে 1:36। আমরা কতক্ষণ? 2.5 ঘন্টা। কোনো ফ্যাক্টরির সামনে কেউ 2.5 ঘন্টা থাকে? যদি নিরাপত্তার অভাব কন্টিনিউ হয় তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না। আই হ্যাভ পেড 48 লাখ টাকা এয়ার ফ্রেট, জাস্ট আমি গত 2 দিনে একটা ভেসেল মিস করেছি। একদিনের কথা বললাম। তো আমরা ফ্যাক্টরি চালাতে চাই। উৎপাদন সচল রাখতে যখন শত চেষ্টার পরেও অসহায় হয়ে পড়ছেন শিল্পোদ্যোক্তারা, তখন কারখানার নিরাপত্তা নিশ্চিতে আবারও সরকারের বিশেষ নজর চাইলেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি। আমি বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যেসব কারখানা 1 মাসে বেশিরভাগ সময়ই বন্ধ ছিল, তাদের বেতন পরিশোধ করাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে আসে শিল্প মালিকদের অভিযোগের ভাষায়। ওরা নিজেরাও জানে না, আমরা জানি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরালেন হাইকোর্ট। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তে আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন্ডনী হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও হয়নি কোনো অগ্রগতি। 12 বছরে তদন্ত শেষ না হওয়ায় র্যাবের সক্ষমতা নিয়ে প্রশ্ন যেমন ওঠে, তেমনি প্রশ্ন উঠেছে তদন্তের দায়িত্ব র্যাবকে দেয়া নিয়েও। মামলার বাদীর অভিযোগ, ধামাচাপা দিতেই কৌশলে সে সময় তদন্তভার দেয়া হয় র্যাবকে। র্যাবকে দায়িত্ব দিয়ে হয়েছিল, এটা সম্ভবত পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচাপা দেওয়া সম্ভব হয়। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। এদিন হাইকোর্ট বলেছেন এতদিনেও বিচার না হওয়া বেদনাদায়ক। এখন আশার আলো দেখছেন মেহেরুন্ডনীর ভাই নওশের রোমান। তদন্তের নামে হয়রানি করা হতো বলেও অভিযোগ তার। ডিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি, ইভেন মেঘের মুসলমানি করার ব্যাপারটাও র্যাব আসলে র্যাবের হস্তক্ষেপ তখন করত। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক।
বিচার ব্যবস্থার জন্য এটি শকিং। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 15 বছরে গুম হয়েছেন প্রায় 700 মানুষ। নিখোঁজদের উদ্ধারে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে আছেন স্বজনেরা। উদ্ধারে তৎপর হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। আয়নাঘরের মূল হোতাদের বিচার ছাড়া নতুন দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। রক্তে মাংসে মানুষগুলো কোথায় যেন মিলিয়ে গেছে, শুধু পড়ে আছে তাদের স্মৃতিচিহ্ন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2009 থেকে 23 সাল পর্যন্ত বিরোধী রাজনৈতিক কর্মী, সমর্থক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার 611 জন গুমের শিকার হয়েছেন। সোমবার ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক প্রিয়জনদের স্মরণে জাতীয় জাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। বাবা হারানো ছোট্ট শিশু, সন্তান হারানো বৃদ্ধ মা জানান 1 যুগ কেটে গেলেও তারা এখনো অপেক্ষায় আছেন। নিয়ে গেছে 12 লাখ টাকার জন্য আমার ছেলের আমি পাই নাই। মেজর সাদেক কারিবালা তো আমার এই সর্বনাশ করছে। বাবা বলে ডাকে না, আমাদের আয়নাঘরের মূল হোতাদের বিচারের দাবি জানিয়ে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, যারা ভিকটিম, ক্ষতিগ্রস্ত মানুষ, তারা যাতে ন্যায় বিচার পান। 61 দিন গুম থাকার স্মৃতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আয়নাঘরের সব বন্দীদের মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সেই সময় প্রতি মুহূর্ত আমি মৃত্যুর প্রহর গুনতাম। কখনো পৃথিবীর আলো বাতাস দেখবো সেটা চিন্তা করিনি। আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে দিন গুনে রাখতাম, কয়দিন গেল। দেয়ালের বিমূর্ত প্রতীক হয়ে থাকা মানুষগুলো একদিন নিজ ঘরে পরিবারের কাছে ফিরবেন, এমন স্বপ্ন দেখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশন কাজ শুরু করবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্র মেরামত শেষে নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। আর 6টা কমিশনে যেটা বললেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবে। কমিশনগুলোর যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যেহেতু টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে, এটা 16 মাস না 18 মাস না 12 মাস না 6 মাস, এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বেশ কয়েকটি বাড়িতে লুটপাট এবং আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে বিরোধীরা তাকে হত্যা করেছে। সোমবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। নিজ রুমে দাপ্তরিক কাজ করছিলেন তিনি। হঠাৎ পেছনের জানালা দিয়ে 4 থেকে 5 রাউন্ড গুলি ছোড়ে কয়েকজন দুর্বৃত্ত। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেন্টু। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরিবারের সদস্যদের অভিযোগ, সরকার পতনের পর চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল একটি পক্ষ। তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের। এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা
হামলা ও লুটপাট চালিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় সংবাদ সংগ্রহকালে গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয় তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা চেষ্টা করতেছি এবং আমরা 2022 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নঈমুদ্দিন সেন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। সময় সংবাদ, কুষ্টিয়া। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন 3 জন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে শিপিং কর্পোরেশন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা, বিস্ফোরণে পুড়ে গেছে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতি। সোমবার সকালে 11,700 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করা ছিল তেলবাহী জাহাজ বাংলার জ্যোতি। হঠাৎ বিস্ফোরণে আগুন লাগে জাহাজটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সঙ্গে যুক্ত হন বিমান, নৌ এবং কোস্টগার্ডের সদস্যরাও। পাশাপাশি ছিল 2টি টাগবোটও। অবশেষে সম্মিলিত চেষ্টায় 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ইনফরমেশন পেয়ে আমরা দেখতেছি এখানে এসে আগুন জ্বলছে, বাট কিভাবে লাগছে এটা আসলে বেসিক্যালি এখনই বলা সম্ভব না। একটা রশি এদিকে লাগানো ছিল, ওদিক দিয়ে রশিটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে জাহাজটা ওদিকে চলে গেছে। বিস্ফোরণের ঘটনায় ডেক ক্যাডেট সৌরভ সহ 3 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ আমাদের এখনো তো চলমান আছে। আমাদের ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ কার্যক্রম। বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলার জ্যোতি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্য ও 4 সদস্যের পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে বলেও জানান তিনি। অ্যাকুরেট কজ অফ দ্য ফায়ার এখনো জানি না, আমরা ইনভেস্টিগেশন আসবে। ধারণা করছি হয়তো আমাদের সামনে যে উইন্ডলেসে কাজ হচ্ছিল ওখানে হতে পারে, 4 পিকে পেইন্ট আছে ওখান থেকে হতে পারে, বাট হোয়াটসোএভার এটা 4 পিকেই আগুনটা লেগেছে। যে আগুনটা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে আর কি। তারপর আমরা এটা অবজারভেশনে রাখবো, আর 5-6 ঘন্টা আমরা অবজারভেশনে রাখবো যে এখানে ফার্দার কোনো ডিটেরিয়েট করে কিনা। 38 বছরের পুরনো বাংলার জ্যোতি জাহাজে ঘটনার সময় নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপের কর্মচারী সহ 40 জন ছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের বিভিন্ন সড়কে স্তূপ হয়ে থাকা আবর্জনায় বাড়ছে এডিস প্রজননের সংখ্যা। এতে নতুন করে ডেঙ্গু আতঙ্কে নগরবাসী। সিটি কর্পোরেশন বলছে, জ্বালানি সংকটে ডাম্প ট্রাক দিয়ে বর্জ্য অপসারণ করা যাচ্ছে না। ডেঙ্গু ভয়াবহ আকার রূপ নিয়ে নিয়ন্ত্রণের বাইরে চট্টগ্রামে এবছর 15 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 1,500-এর বেশি। এডিস মশার বংশবিস্তার ও প্রজনন বৃদ্ধির জন্য রাস্তাঘাট, নালা ও বাসাবাড়ি অপরিষ্কারকে দায়ী করা হয়। এমন বাস্তবতায় পরিষ্কার তো দূরে থাক, উল্টো নগরীর ডাস্টবিনে 2 দিন ধরে পড়ে আছে পাহাড় সমান বর্জ্যের স্তূপ। জমে থাকা বর্জ্যে কুকুর, বিড়াল, পশু পাখির বিচরণ, বোতল ও ডাবের খোসা ছড়িয়ে পড়ছে অলিগলি ও বাসাবাড়িতে। পানি জমে বংশবিস্তার করছে এডিস মশা। এই ময়লার থেকে যে মশা, মাছি সব তো আমাদের এখানে আবাসিকের মানুষের ঘরে ঢুকতেছে, তাতে ওই মশার থেকে যে রোগগুলা ছড়ায় এগুলো হচ্ছে। জ্বালানি তেলের সংকটের কারণে আজকে সকাল থেকে আমাদের কোনো গাড়ি চলে নাই। প্রধান সড়কগুলো মোহাম্মদ আলী রোড, মেহেদিবাগ রোড, গোলপাহাড় মোড়ের মতো প্রধান সড়কগুলোতে আমরা কোনো এখনো আবর্জনা পরিষ্কার করতে পারতেছি না, গাড়ি না আসার কারণে। সিটি কর্পোরেশনের হিসাবে চট্টগ্রামে প্রতিদিন বর্জ্য তৈরি হয় প্রায় 1,500 টন। একদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, তার উপর মশার প্রজনন ক্ষেত্র। এই ডাস্টবিনগুলোতে জমে আছে ময়লার স্তূপ। এ অবস্থায় এসব ময়লা দ্রুত অপসারণের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও এখনও তলিয়ে আছে শত শত হেক্টর আমনের ক্ষেত। এদিকে গজলডোবার বাঁধ খুলে রংপুর অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী তিস্তা পাড়ের বাসিন্দারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এতে কিছুটা স্বস্তি ফিরেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে। তবে এখন নতুন করে বেড়েছে ভাঙন আতঙ্ক। বসতবাড়ি থেকে পানি নামলেও রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের 4 জেলার শত শত হেক্টর আমনের ক্ষেত এখনো তলিয়ে আছে।
চরম ক্ষতির শঙ্কায় কৃষকরা। পানি নামার পর আপাতত মোটামুটি আমরা একটু স্বস্তির ফিরে পাচ্ছি। এই পর্যন্ত কতগুলো ক্ষেত জাগছে আর কতগুলো ক্ষেত জাগে নাই। পানি মানে 4.5 ভাগ খাই জাগছে আর 12 পানি আছে, এই আবাদ বহুত নষ্ট হয়ে যাবে। এদিকে উদ্দেশ্য প্রণীতভাবে গজলডোবার বাঁধ খুলে রংপুর অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী তিস্তা পাড়ের বাসিন্দারা। আমাদের দাবি এই শাখার নদীগুলিকে তিস্তার সাথে যদি আমরা সংযুক্ত করি, এই অঞ্চলের যেমন জলের প্রবাহটা বাড়বে। আমরা কোনো নতদানুতে বিশ্বাসী না, আমরা চাই কূটনৈতিকভাবে আমাদের দেশের স্বার্থ রক্ষা করেই আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে। তিস্তা পাড়ের মানুষ আজকে জেগে উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত পানি বৃদ্ধির কোনো পূর্বাভাস নেই। বর্তমানে বৃষ্টিও কমে গেছে, আশা করি আমাদের অবস্থা এখন মোটামুটি ভালো, তবে এই বন্যার কারণে কিছুটা ভাঙন দেখা দিয়েছে। বন্যায় যেসব এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে দ্রুতই সেগুলোর কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার নামে বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ও জিও টিউব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। জিও টিউবের জন্য বালু তোলায় সৈকতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এতে ঘটছে একের পর এক দুর্ঘটনা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। প্রতি বছর বর্ষা মৌসুমে বালুক্ষয়ের ফলে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটির প্রস্থ 0 পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। সৈকতের মূল পয়েন্টের দুই পাশে 1.5 কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেলে কুয়াকাটাকে রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে সৈকতে জিও ব্যাগগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এতে প্রায় আহত হচ্ছেন পর্যটকেরা। এগুলোর মধ্যে শ্যাওলা পড়ে থাকে আর পানির নিচে কোথায় জিও ব্যাগ আছে, ফাঁকা আছে, এটা তো বুঝতে পারতেছে না, কোথায় যে পা ঢুকে যাবে বুঝতে পারতেছি না, এই জন্য ভয়তেই নামতেছি না। ইট জাতীয় এবং লোহা জাতীয় জিনিসপত্র রয়েছে যেগুলো আসলে পানি টানার কারণে বের হয়ে যাচ্ছে। পা আটকে গেলে অনেক সময় বাচ্চা টেনে নিয়ে যেতে পারে, অতএব জিও ব্যাগগুলো যাতে আরো সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়, এটাই আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। সৈকত রক্ষায় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। জিও ব্যাগ বা আপনাদের জিও টিউবের ফলে পানির সংস্পর্শে আসলে সেখানে শ্যাওলা হওয়ার সম্ভাবনা আছে বা তৈরি হয়, এবং যেহেতু এখানে মানুষজন ওঠানামা করে তাহলে সেখানে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো আমরা এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আপনারা যদি কোনো ডিরেকশন দেন সেই অনুযায়ী আমরা হায়ার অথরিটির কাছে অনুমতি চাইবো, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে পদক্ষেপ নিতে পারবো। জুলাই ও আগস্ট মাসে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জিও টিউবের সঙ্গে আঘাত পেয়ে অন্তত 10 জন আহত হয়েছেন। সময় সংবাদ, কুয়াকাটা। ইলিশ শিকারের পর 4-5 হাত বদল হয়ে আসে ভোক্তার ঘরে। প্রতিটি স্তরেই মূল্য সংযোজন হয়ে কেজিতে দাম বেড়ে যায় 500 থেকে 600 টাকা পর্যন্ত। মধ্যস্বত্বভোগীদের লাভের অঙ্ক যোগ হতে হতে গরিব ও মধ্যবিত্ত ভোক্তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইলিশ। মহাজনের দাদন আর মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন শিকারীরা। অভিযোগ রয়েছে ইলিশ শিকার ও বাজারজাতে তদারকি সংস্থার দুর্বলতার কারণেই দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সিন্ডিকেট। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ভোলা সদরের তুলাতুলি ঘাটের রুবেল মাঝির ট্রলারের 5 মাঝি মাল্লা উত্তাল মেঘনায় প্রায় 6 ঘন্টা জাল টেনে 4 হালি ঝাটকা নিয়ে ঘাটে ফেরেন। ওই মাছ ধরতে খাবার ও জ্বালানি তেল সহ খরচ হয় প্রায় 2000 টাকা। আড়ত মালিক ও ব্যাপারীর 20 ভাগ কমিশন বাদে 2860 টাকা হাতে পান জেলেরা। সাবানি পয়সা হয়েছে আর কি, এখন সংসার খরচ তো আর 800 টাকা দিয়ে হয় না 5 জন মানুষের। মাত্র 5 কিলোমিটার দূরে জেলা সদরের মাছ বাজারে আনার পরই হালিপতি ইলিশের দাম বেড়ে যায়। আমরা এখান থেকে একটা মাল কিনি 1000 টাকা, বেশি 1100 টাকা। জেলেরা বলছেন ঘাট থেকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের গ্রাহকদের হাতে পৌঁছাতে 4 থেকে 5 বার হাত বদল হয় ইলিশ। প্রতিটি স্তরেই দাম যোগ হয়ে কেজিতে দাম বেড়ে যায় 500 থেকে 600 টাকা পর্যন্ত। এদিকে রপ্তানি বন্ধ থাকলেও সারা বছরই চোরাই পথে ভারতে ইলিশ পাচারের অভিযোগও রয়েছে। মাছগুলো গেলে ওখানে সিন্ডিকেট করে মাছগুলো স্টকে রাখে। এখানে কারা কারা জড়িত এবং কোন কোন চেইনে কোন কোন মধ্যস্বত্বভোগীর কাছে কয়বার যায় এবং কত হাত বদল হয়, এটার জন্য ইতিমধ্যে একটা কমিটি কাজ করছে। দেশের উৎপাদিত মোট ইলিশের 34 ভাগ ধরা পড়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সোমবার সকালে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানের নেতৃত্বে এ সহায়তা দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি ঢেউটিন, সেলাই মেশিন, সার ও বীজ বিতরণ সহ 800 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বিরোধী বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভ বিরোধীদের। কট্টর ডানপন্থী দল সেগার ডাকা এ বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। নিয়ন্ত্রিত অভিবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে এই বিক্ষোভ বলে জানায় অংশগ্রহণকারীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। যে চিত্র কখনোই দেখেনি পর্তুগাল। অভিবাসী ও অভিবাসন বিরোধী নানা স্লোগানে উত্তাল রাজধানী লিসবন। বিক্ষোভ বিরোধীদের উপর চড়াও আন্দোলনকারী সহ পর্তুগালের পুলিশ। কট্টর ডানপন্থী দল ও পর্তুগালের তৃতীয় বড় রাজনৈতিক দল সেগার প্রধান আন্দ্রে ভেন্তুরার ডাকে সাড়া দিয়ে এদিন লিসবনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। পর্তুগাল আমাদের এবং আর একটি অবৈধ অভিবাসনও নয় এমন স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা। অভিবাসীদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান আন্দোলনকারীরা। এই বিক্ষোভ অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনিয়ন্ত্রিত অভিবাসন আর চাই না। আমার 26 বছর, কিন্তু আমি এখনো বেকার শুধুমাত্র অবৈধ অভিবাসীদের জন্য। এমনকি তারা কাউকে সম্মান পর্যন্ত করে না। আমি মনে করি অভিবাসন প্রয়োজন, তবে অবশ্যই সেটা নিয়ন্ত্রিত হতে হবে। অনেক ভালো অভিবাসী এখানে আছে, কিন্তু কোনো অবৈধ অভিবাসন আর চলবে না। বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অভিবাসীদের শাস্তি শেষে দ্রুত নিজ দেশে পাঠানোর দাবিও জানায় বিক্ষোভকারীরা। পর্তুগালের পতাকা হাতে বিক্ষোভটি লিসবনের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রোসিওতে এসে শেষ হয়। মূলত সেগার চাপেই জুনে অভিবাসন আইনে নানা পরিবর্তন আনে মধ্য ডানপন্থী মন্টিনেগ্রো সরকার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ততম সড়কে বাংলাদেশের 54তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের ঘোষণা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস বাফলা। বাফলার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসের অদূরে বুয়েনা পার্ক শহরে 2024-26 বছরের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি নেতাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে শীর্ষস্থানের স্বীকৃতি পেল কুয়েত। মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ গ্লোবাল সেফটি রিপোর্টে সর্বোচ্চ স্থান পেয়েছে দেশটি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। নিজেদের শহর বা আবাসিক এলাকায় রাত বিরাতে একা হাঁটতে কেমন নিরাপদ বোধ করেন, এমন প্রশ্ন বিশ্বের 140টি দেশের মানুষের মতামতের ভিত্তিতে একটি সমীক্ষা প্রকাশ করে মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ গ্লোবাল সেফটি রিপোর্ট। 15 বছরের বেশি বয়সীদের মতামতের ভিত্তিতে চলতি মাসের 24 সেপ্টেম্বর এই রিপোর্ট প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে আইন শৃঙ্খলা সূচকে 100-র মধ্যে সর্বোচ্চ 99 স্কোর পেয়ে জননিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের শীর্ষে রয়েছে কুয়েত। দেশটির উত্তরদাতারা বলেছেন তারা নিজেদের শহরে রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। দেশটিতে সচরাচর চুরি ডাকাতির ঘটনা তুলনামূলক অনেক কম। এছাড়া ছিনতাই কিংবা পকেটমারের ঘটনা নেই বলে অভিমত প্রবাসীদের। এখানে কোনো চুরি, চিন্তায়, রাহাজানি নেই। এখানে যার যার স্বাধীনতা নিয়ে চলতে পারে। রাত বিরাত, দিন সকাল, খাওয়াকে এখানে কোনো বাধা নাই। কোনো রিস্ক মুক্ত আমরা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য বা চাকরি থেকে আমরা ডিউটি যাওয়া যে নিরাপত্তা বোধ করি, এর জন্য আমি কুয়েত সরকারের প্রশংসা করি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে উচ্চ স্তরের নিরাপত্তা থাকলেও তালিকায় 4 নম্বরে আছে সৌদি আরব। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আগামী বছর বাংলাদেশিদের জন্য কম খরচে হজ পালনের 2টি নতুন প্যাকেজ ঘোষণা করা হবে। সৌদি আরবে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জন্য হজ পালন করা আরও সহজ ও সাশ্রয়ী হবে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। যারা
যারা আরবি জানেন, এলাকা চিনেন। হজ যাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। মক্কায় তিনি সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি জানান, বিমান ভাড়া এবং মক্কা মদিনার স্থানীয় ভাড়া কমানোর পাশাপাশি সমুদ্রপথে হাজিদের পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। ধর্ম উপদেষ্টা বলেন, হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা তাদের মূল লক্ষ্য। এই পদক্ষেপগুলো হাজিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনবো। তো আমরা কাজ করছি। হাব প্রতিনিধি আছেন, এজেন্সির প্রতিনিধিরা আছেন, আমাদের মন্ত্রণালয়ের লোকেরা আছেন। আমরা বসে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো পর্যালোচনা করব। বিমানের ভাড়া কতটুকু কমা যায়। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসীরা মনে করেন, সরকারের এমন পদক্ষেপে অনেক বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। জনসংখ্যা অনুপাতে সৌদি সরকারের ঘোষিত কোটা অনুযায়ী এ বছরও 1,27,198 জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সাকিবের অবসরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হয়নি, তবে তামিমের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ও দেশে গিয়ে শেষ ম্যাচ খেলবে। তাই কানপুরে সাকিবকে কোনো বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিসিআইর সহ সভাপতি রাজীব শুক্লা। বিপিএলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহী করে তুলতে বিসিবিকে দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। কানপুর থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। This is a good idea. I'll discuss with my management team. And we will definitely try to give him a good farewell in Kanpur. In case if you inform, because if that is so, then officially we should be known. If we are not officially informed, we can't plan anything. ভিন দেশের মাটিতে বনেদি পোশাকের শেষ ম্যাচ, মঞ্চটাও ছিল প্রস্তুত, কিন্তু সাকিবের আকতে ঘরের মাঠেই খেলতে চান শেষ টেস্ট। যদিও সেখানে আছে নানা যদি কিন্তু। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। অ্যাওয়েতে সাকিবের বিদায়ী ম্যাচ বলে তাকে বিশেষ সংবর্ধনা দিতে চেয়েছিল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু যদি সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার সুযোগ না পান তখন? তাই তো আপাতত গ্রিন পার্কে আলাদা কোনো আয়োজন করা হচ্ছে না টাইগার ক্রিকেটের পোস্টার বয়ের জন্য। He has not informed us as yet formally. In case if he informs, then we'll definitely think over. Because what we had thought that he'll be retiring in Bangladesh when the next series will commence there. As yesterday Tamim Iqbal was telling me, but now he has changed the plan and he's not probably going there and for that match. বিশ্বের সবচাইতে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর সাবেক চেয়ারম্যান ছিলেন এই রাজীব শুক্লা। তাই তো তার কাছে জানতে চাওয়া, কেন এত বছরেও সেভাবে রং ছড়াতে পারছে না বিপিএল। আবার যেখানে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো বিনিয়োগ করে গোটা বিশ্বে, সেখানে তাদের কোনো আগ্রহ কেন নেই বিপিএল এ? This is completely a commercial and private decision as far as franchisees are concerned. Wherever they feel right, they go there and pick up the team. So purely up to them. I think Bangladesh board and those who are running the league, they should approach Indian franchisee, and we always allow Bangladesh players to play in IPL. And you might have seen that lot many Bangladesh players have played in IPL. ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী এই কর্তা কথা বললেন কানপুরের আউটফিল্ড নিয়েও। ইঙ্গিত দিলেন এই টেস্টের পরেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ বিরতিতে যেতে পারে গ্রিন পার্ক। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।